ভারত আমাদের উপর যত অসন্তুষ্ট থাকবে, এটা আমাদের জন্য, আমাদের তখন বুঝতে হবে দেশ আমাদের সঠিক ওয়াইতে আছে। ভারত যখন আমাদের উপর বিরক্ত, তখন আমরা ধরে নেব আমরা সঠিক রাস্তায় আছি, সিরাতে মুস্তাকিমে আছি। আর ভারত যখন আমাদের উপর খুব বেশি সন্তুষ্ট থাকবে, তখন বুঝতে হবে দেশের সর্বনাশ হয়ে যাচ্ছে, কোথাও কোনো ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ স্বাধীনতা যুদ্ধে ভারত সহযোগিতা করেছে, এই একটা যুক্তি দিয়েই আজকে ৫৫টা বছর আমার দেশের সবকিছু লুটে পুটে খাচ্ছে। এবং আমি গত কয়েকদিন আগে একটা অনলাইন পোর্টালে দেখলাম, এটা হয়তো 100% সঠিক কিনা জানি না তথ্যটা, ভারত যে বৈদেশিক আয় করে, সে আয়ের মধ্যে মানে যেই যে দেশগুলো থেকে আয় করে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশ। এবং সেটা বছরে গত, এখন হয়তো কিছুটা সুবিধা কমে গেছে, গত 10টা বছরে তারা প্রতি বছর $50 বিলিয়ন এবং এই পরিমাণ আয় তারা করেছে বাংলাদেশ থেকে। এখন আপনি বলেন, আমরা যে বিদেশি, যে আমরা রেমিটেন্স আমরা যেটা পাই, ডলার আমরা যেটা পাই, আচ্ছা আমরা বাংলাদেশের প্রবাসীরা আমরা কয় টাকা কামাই করি? তা আমাদের টোটাল ইনকামের যদি বড় অংশটা একটা দেশ নিয়ে যায়, তাহলে তো ভাই আমাদের থাকে টাকা। তাহলে আমরা কষ্ট করছি, যা করছি, আমাদের বড় অর্জনটা ওরা খেয়ে ফেলতেছে। এটা হলো বড় সমস্যা। এবং এখনো পর্যন্ত এই যে হাসিনা যে প্রজেক্ট গুলা করেছে, এটা সত্য, হাসিনা স্ট্রাকচারাল কিছু কাজ করেছে যেটা অনেক সরকারি বাংলাদেশে করতে পারেনি, এটা সত্য বাস্তবতা। কিন্তু এই জায়গাগুলাতে, বড় বড় পদগুলাতে তারা ভারতীয়দেরকে সুযোগ সুবিধা দিয়েছে। এবং এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, ভারতের একটা বড় সংখ্যক লোক এখনো পর্যন্ত আছে, মানে এই মুহূর্তেও আছে। আমরা অনুরোধ করব সরকারকে, আমরা অনেকদিন পর একজন পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি, এটা বাস্তবতা। পুরুষ সব সময় নারীদের থেকে যোগ্য হয়, এটাই ইতিহাস বলে। যে কারণে আমেরিকা আমাদেরকে নারী প্রধানমন্ত্রী, নারীর ক্ষমতায়ন এগুলার সবক দেয় ঠিক, তারা জীবনে কোনোদিন নারীকে দেশের প্রধান হিসাবে, নেতৃত্বের প্রধান জায়গায় তারা কখনো মেনে নেয় না। আমরা অনেক বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি, আমরা চাই তার নেতৃত্বে বাংলাদেশ যেন অনেক দূর এগিয়ে যায়। তো এই জায়গায় আমি যে কথাটা বলতে চাই, এখন যারা অবৈধ আছে, যারা আমার দেশের এই ডলার গুলো চুরি করে নিয়ে যাচ্ছে, এদেরকে কান ধরে বের করে দেওয়া উচিত। আজকে আমি কিছুক্ষণ আগে একটা খবর দেখলাম যে বাংলাদেশে 50 ভিজিট ভিসা আবার ভারত চালু করেছে। অনেকে খুশিতে গদগদ। আমরা এই ভিসা চালু হোক আমরা চাই না। প্রশ্ন করা উচিত যে এই দীর্ঘ সময় কেন বন্ধ ছিল, কি কারণে? এরা বাংলাদেশিদেরকে আসলে মানুষই মনে করে না, যদিও বন্ধ করে নিজেরাই বিপদে পড়তে। কলকাতার অর্থনীতি ধরা খেয়ে গেছে, তারা সেখানে অনেক ব্যবসায়ীরা পথে বসে গেছে। গত দুদিন আগে আমি অনলাইনে একটা ভিডিও দেখলাম, ত্রিপুরার একজন বাংলাভাষী মানুষ, যিনাকে বাংলাদেশি মনে করে ট্রেনের মধ্যে তারা মানে ঘিরে ধরেছে এবং মারাত্মক অপমান করেছে। এবং সে সেখানে, ওই মহিলা সেখানে বার্গেনিং করেছে যে আমি বাংলাদেশি নই, আমি ভারতে। এই যে আমাদেরকে তারা মানুষ মনে করে না, আমাদেরকে তারা মূল্যায়ন করে না। এবং আমাদের পর্যটক যারা, তাদেরকে তো অনুমতি সাপেক্ষে তারা সেখানে গেছে। আমাদের যারা চিকিৎসা নিতে গেছে, তারা তো ভারত সরকারের অনুমতি নিয়ে সেখানে গেছে। তাদেরকে বিভিন্ন সময় যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, বেইজ্জতি করা হয়েছে, পৃথিবীর কোন দেশ, অন্য কোন দেশের ফরেন এরকম মেহমানকে এরকম অবমূল্যায়ন, অপমান কিন্তু করে না। সে জায়গা থেকে আমরা বলবো, যেটা বন্ধ ছিল এটা বন্ধ করে থাক, এটা চালু করবার দরকার নাই। কারণ তারা কখনোই কল্যাণ চাইনি, ওই কল্যাণ একটা আমরা যুদ্ধে সহযোগিতা করেছি, তো ওই পুঁজিটা দিয়েই তো আমাদেরকে খেয়ে যাচ্ছে। অতএব আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে সফর করেছেন। মালয়েশিয়া বাংলাদেশের সাথে তুলনামূলক একটা কল্যাণকামী রাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে। এবং বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন এবং আগের প্রধানমন্ত্রী, দুজনে কিন্তু বাংলাদেশের ব্যাপারে প্রজীব। এবং বিরোধী দলীয় নেতার সাথে বর্তমান প্রধানমন্ত্রী, কি বলে যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর একটা সম্পর্ক আছে। এবং আমরা দেখেছি বর্তমান প্রধানমন্ত্রী যখন গিয়েছে, তাকে যথেষ্ট সম্মানের সাথে সেখানে রিসিভ করা হয়েছে। সব মিলিয়ে মালয়েশিয়ার মতো দেশটাকে যদি আমরা পাশে রাখতে পারি, সেভাবে যদি তাদের সাথে চুক্তি করা যায়, তুরস্ককে যদি আমরা পাশে রাখতে পারি, এই যে চায়না, আমেরিকা, এই ইরান, 2-4টা দেশের পরে সবচাইতে অর্থনৈতিক ভাবে এবং অস্ত্রের দিক থেকে শক্তিশালী রাষ্ট্র কারা? এই কয়েকটা দেশ। তুরস্ককে যদি আমরা প্রতিরক্ষা চুক্তির ভিতরে নিয়ে আসতে পারি, চায়নার সাথে যদি সেভাবে চুক্তি করতে পারি, পাকিস্তানের সাথে যদি আমরা সেভাবে চুক্তি করতে পারি, তাহলে দেখবেন যে ভারত দৌড়ের উপরে থাকবে এবং আমাদের দেশ অনেক দ্রুত এগিয়ে যাবে। আমি এখন আরেকটা বিষয় খেয়াল করেছি
কিছু কিছু লোক, সব বিএনপি লোকেরা না, কিছু কিছু লোক আওয়ামী লীগের সেই বয়ানটাকে আবার প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে। ওই 71, 24, পাকিস্তান, ভারত, এই যে ব্যাপারটা আবার নিয়ে আসার চেষ্টা করছে। আমরা বলবো এগুলার থেকে দূরে থেকে পাকিস্তানকে যত ঘনিয়ে নিয়ে আসা যায়, বা কোন দেশ এরকম একবার স্বাধীন হয়ে বাঘ হয়ে যাওয়ার পরে ওই 50 বছর পরে আবার সেই দেশের কবলে যায় না। আর বাংলাদেশের জন্য এটা মোটেই সম্ভব না, কারণ কোথায় পাকিস্তান, কোথায় বাংলাদেশ। বরং আমরা যেটা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে দেশে, আপনি এখনো খেয়াল করবেন, পাকিস্তানিরা কিন্তু বাঙালিদেরকে খুব আপন ভাবে এবং এদেরকে খুব ভালোভাবে রিসিভ করে। এবং আমি দেখেছি গত সপ্তাহে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি পাকিস্তান গিয়েছে, মানে রাষ্ট্রীয়ভাবে তাকে বরণ করা হয়েছে। অনেকটা দল তো বরণ করেছেই, ওখানকার ইসলামী ছাত্র সংগঠন যেটা, তারা বরণ তো করেছে, রাষ্ট্রীয় বড় বড় বিশ্ববিদ্যালয়ের ভিসিরা তাকে রিসিভ করেছে, বড় বড় প্রতিষ্ঠানগুলো, বড় বড় স্কলাররা তাকে রিসিভ করেছে। মানে ওভারঅল মিলিয়ে পাকিস্তানিরা কিন্তু আমাদেরকে মানে ভালো চোখে দেখে ভালোবাসে এবং সহযোগিতা করতে চায়। আমরা পাকিস্তানিদের যত গালিগালাজ করি, পারমাণবিক বোমা থেকে শুরু করে বিভিন্ন ব্যাপারে পাকিস্তান কিন্তু বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে অনেক এগিয়ে গেছে। আমরা যদি পিছনের এগুলো না তাকিয়ে আমরা যদি পাকিস্তান কি বলে যে চায়নার সাথে আমরা সেই ভালো সম্পর্কটা তৈরি করতে পারি, আমরা যদি চুক্তিতে আবদ্ধ হতে পারি, আমার মনে হয় আমাদের উপর যে খবরদারিটা, আমরা যে প্রকৃত অর্থে একটা স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশের সফলতা আমরা কিন্তু ভোগ করতে পারবো। আজকে দেখেন, এই যে গত 17টা বছর আমরা এখানে যারা 4 জন কথা বলছি পরিচালক, আমরা সবাই কিন্তু মাজলুম ছিলাম। কি বিএনপি, কি জামাত, কি ছাত্র শিবির, কি ছাত্রদল, সবাই কিন্তু মাজলুম ছিলাম। এই সব জুলুমের পেছনে কিন্তু একটা, এগুলা কিন্তু শুধুমাত্র একক শেখ হাসিনার বুদ্ধি পরামর্শ নয়। প্রতিটা জুলুম, প্রতিটা খুন, প্রতিটা গুমের পেছনে ভারত জড়িত, ভারত জড়িত। এরপরে যে আমাদের শেখ হাসিনা চলে যাওয়ার পরেও যে ঘটনাগুলো ঘটতেছে, অনেকগুলা কিন্তু ভারত সম্পৃক্ততার ক্লু পাওয়া যাচ্ছে। কারণ শেখ হাসিনা গেল, তাদের যে জাল পাতানো আছে গোটা বাংলাদেশ জুড়ে, এটা তো এখনো পর্যন্ত নিঃশেষ হয়ে যায়নি। যে কারণে এখনো তারা ভারত থেকে এই কাজগুলো তারা কিন্তু করে যাচ্ছে। আমরা এক্ষেত্রে আমাদের যেহেতু অর্থনৈতিকভাবে দেশটাকে শেখ হাসিনা পঙ্গু করে দিয়ে গেছে, এখানে একটা ব্যাপার আছে। এরপরে আমরা বর্তমান প্রধানমন্ত্রী, তার ব্যাপারে আমাদের যথেষ্ট পরিমাণে পজিটিভ সম্মান এবং পজিটিভ আমাদের মন্তব্য আছে। এই জায়গায় প্রধানমন্ত্রী চেষ্টা করে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে অনেকটাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তিনার আশপাশের অনেকের সহযোগিতা তিনি সেভাবে পাচ্ছেন না। একদিকে আমাদের অর্থনীতিটা, আমরা দুর্বল অর্থনীতি, পাশাপাশি একটা শ্রেণী আবার ওই আগের মতো ঋণ ভিত্তিক, তারপরে ভিত্তিক বাজেট দিয়ে দেশটাকে আরো নষ্ট করা, আবার খাই খাই করা, যেই খাতগুলোতে বেশি দুর্নীতি করা যাবে এই খাতগুলোতে বেশি বেশি বরাদ্দ দেওয়া, বিভিন্ন ভাবে দেশটাকে কিন্তু আবারও ধ্বংস করার চেষ্টা কেউ কেউ করছে। সেই জায়গাতে আমরা বড় বড় যে ব্যাপারগুলো আছে, যেমন ধরেন লালমনিরহাট বিমানবন্দর, তারপরে আমাদের এই বগুড়া, তারপরে আমাদের কুমিল্লা, বিভিন্ন জায়গাগুলোতে যেই বিমানবন্দর গুলো আমাদের দেশ রক্ষার ক্ষেত্রে, এয়ার ডিফেন্সের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে বড় বড় ভূমিকা পালন করবে, আমরা একসাথে এই বড় বড় প্রতিষ্ঠানগুলো একসাথে হয়তো আমরা চালু করা কঠিন। এই ক্ষেত্রে যদি আমরা চায়নাকে পাশে রাখতে পারি, তাহলে আমরা কিন্তু দেশকে খুব অল্প সময়ের ভিতরে এই ভঙ্গুর যে অবস্থাটা আছে, আমরা সেখান থেকে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে এগিয়ে নিয়ে যেতে পারবো। এজন্য আমরা আজকের এই জায়গা থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যারা সফর করেছেন বর্তমান সরকারকে আমরা অনুরোধ করব, জাতির প্রত্যাশার দিকে তাকিয়ে সরকার যেন ওই ব্যাপারগুলোতে নজর দিয়ে ফোকাস করবে সেই বিষয়গুলো, যেই বিষয়গুলো আমাদের দেশের জন্য স্থায়ীভাবে গুরুত্বপূর্ণ, স্বাধীনতা সার্বভৌমত্ব রাখার জন্য গুরুত্বপূর্ণ। এবং দর্শক শ্রোতাদেরকে আমরা বলতে চাই, যারা অনেকে মনে করেন যে ভারত এমন একটা জায়গায় চলে গেছে, আপনারা যে সমস্ত কথাবার্তা বলেন, আদৌ কি আমরা বাংলাদেশ ভারতের সাথে টেক্কা দিয়া পারবো, এইটা যারা বলেন, আসলে দেখেন ভারতের সারা গায়ে ব্যথা, এবং ভারতের দুই একটা রাষ্ট্র, দুই একটা রাজ্য ছাড়া ভারতের অর্থনৈতিক অবস্থা কত বাজে অবস্থা। সেখানে এখনো পর্যন্ত দেশের একটা বড় অংশ যাদের পায়খানা করবার মতো তাদের টয়লেট নাই, তাদের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, তাদের বিভিন্ন দিক থেকে সমস্যা আছে। সেই জায়গায় আমাদের বাংলাদেশ যথেষ্ট পরিমাণে ঐক্যবদ্ধ। শোনেন, আমি গত টকশোতে বলেছিলাম, মনির ভাইয়ের টকশোতে, যে ভারত যদি অন্য আমেরিকার সহযোগিতা নিয়ে, অন্যান্য দেশের সহযোগিতা নিয়ে 50টা 100টা পারমাণবিক বোমা দিয়া যদি গোটা বাংলাদেশটাকে একদম উড়াইয়া মিশাইয়া দিতে পারে, তাইলে শুধু পারবে। এর বাহিরে বাংলাদেশের সাথে নাক গলানো, বাংলাদেশের সাথে বার্গেনিং করা, এই মুখ খাইয়া জীবনেও সম্ভব না। কারণ এই যে বর্ডার গুলাতে খেয়াল করেছেন, আমাদের বিজিবি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে শক্ত ভূমিকা রাখতে পারছে এখন, যেটা গত 17 বছরে পারেনি। সেই বিজিবির পাশে বাংলাদেশের মানুষ কিভাবে দাঁড়িয়েছে, অবাক করার মতো, কাস্তে নিয়ে হাতে দৌড়ে যাচ্ছে, আর ভারতের বিজিবি কিন্তু মানে বিএসএফ কিন্তু পালিয়ে যাচ্ছে। তো অতএব এই জাতির সাথে ভাই কেউ পারবে না। এবং
ইদানিং কালে আমি দেখেছি সেদিন বিএনপির একজন সংসদ সদস্য এই ব্যাপারটা সংসদে নিয়ে এসছে এবং আমরাও এটার সাথে একমত। এই বর্ডারের অন্তত এই জেলাগুলাতে একেবারে 15 থেকে 25 বছর পর্যন্ত বা 30 বছর পর্যন্ত এই এইজের তরুণ যুবক যারা আছে তাদেরকে যদি আমরা সামরিক প্রাথমিক প্রশিক্ষণ, যেটা প্রাথমিক প্রশিক্ষণের আওতায়, হ্যাঁ শেষ করে দিচ্ছি, আমরা যদি আনতে পারি, আর যদি এই ব্যাপারগুলো এতক্ষণ যেটা বললাম এগুলাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমি বিশ্বাস করি বাংলাদেশের সাথে আশপাশের কোন শত্রু কোনোদিন পেরে উঠবে না এবং এই দেশের অর্থনীতি কি বলে যে বিশ্বের উন্নত দেশগুলোর সাথে মানে পর্যায়ক্রমে তাদের কাছাকাছি আমরা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ।